নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা কথা বলবো ভারতের এয়ারলাইন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নাম, মানে ইন্ডিগো এয়ারলাইন্স বা ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড নিয়ে। হ্যাঁ, মানে কিভাবে একটা লো কস্ট ক্যারিয়ার, যাকে আমরা এলসিসি বলি, হয়েও আকাশে প্রায় একচেটিয়া রাজত্ব করছে ইন্ডিগো, সেটাই দেখব। আর শুধু সাফল্য নয়, এখন ওদের সামনে কি কি চ্যালেঞ্জ আসছে সেটাও খুঁটিয়ে দেখব আমরা। লক্ষ্য থাকবে ওদের ব্যবসার ধরন, লাভ করার ক্ষমতা আর বাজারের অবস্থানটা বোঝা। একদম। বিভিন্ন ডেটা আর রিপোর্ট যা বলছে, তাতে ওদের মূল ভিত্তি তো ওই একটাই, কম খরচে বেশি লোককে ওড়ানো, মানে নো ফ্রিলস সার্ভিস। কিন্তু এই কম খরচ ব্যাপারটা ওরা করে কিভাবে? মানে কোথায় কোথায় খরচ বাঁচায় ওরা? এটাই তো আসল ম্যাজিক, তাই না? ঠিক। এর পেছনে আছে ওদের জবরদস্ত অপারেশনাল এফিসিয়েন্সি। প্রথমত, ওরা প্রায় একই টাইপের প্লেন চালায়, মানে ফ্লিট স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, ওই এয়ারবাস A320 ফ্যামিলির প্লেনগুলো, তাই তো? একদম। এর ফলে প্লেনের মেইনটেনেন্স, মানে ধরুন সারাই বা যন্ত্রাংশ বদলানো, আর পাইলট বা ক্রুদের ট্রেনিং, এই সব কিছুর খরচ অনেক কমে যায়। একই রকম ট্রেনিং, একই পার্টস লাগে আর কি। বাহ, দারুণ আইডিয়া তো। আর শুনেছি ওদের টার্ন অ্যারাউন্ড টাইম নাকি খুব কম, মানে প্লেন নামার পর আবার ওড়ার জন্য তৈরি হতে বেশি সময় নেয় না। ঠিক ধরেছেন, কুইক টার্ন অ্যারাউন্ড টাইম, মানে একটা প্লেন দিনে বেশিবার উঠতে পারে, তাতে প্রতি প্লেন থেকে আয় বেড়ে যায়। ও আচ্ছা। সঙ্গে আছে ওদের লিন ওয়ার্কফোর্স, মানে একদম প্রয়োজনীয় সংখ্যক কর্মী দিয়ে কাজ চালানো, আর অবশ্যই ফিউয়েল এফিসিয়েন্সি। আধুনিক এয়ারবাস A320 নিও প্লেন ব্যবহার করে ওরা, কারণ এটিএফ বা এভিয়েশন টারবিন ফিউয়েলের দাম তো এনর্মাস। হ্যাঁ, ফিউয়েলের খরচ তো একটা বিরাট ফ্যাক্টর এয়ারলাইনগুলোর জন্য। আচ্ছা, খরচ কমানো তো গেল, কিন্তু আয় বাড়ানোর জন্য কি স্ট্র্যাটেজি ওদের? শুধু সস্তার টিকিট বেচে তো এত বড় কোম্পানি চালানো মুশকিল। অবশ্যই না, শুধু টিকিট নয়, ডাইনামিক প্রাইসিং তো আছেই, মানে চাহিদা অনুযায়ী দাম ওঠানামা করে। হুম। কিন্তু তার চেয়েও জরুরি হল অ্যানসেলারি রেভিনিউ, মানে টিকিট বিক্রির বাইরে থেকে আয়। যেমন ধরুন, পছন্দের সিট বাছার জন্য চার্জ, বেশি লাগেজ নিলে তার ফি, প্লেনের ভেতরে খাবার বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমরা সবাই এক্সপিরিয়েন্স করি। এই বাড়তি আয়টা নিশ্চয়ই ওদের লাভে বিরাট সাহায্য করে। বিরাট। উই লার্ন ইনভেস্টিং মনে করে ইন্ডিগোর এই অ্যানসেলারি রেভিনিউ স্ট্র্যাটেজি ওদের প্রফিটেবিলিটির একটা মস্ত বড় কারণ। আর এই সব মিলিয়েই বোধহয় ভারতের ডোমেস্টিক মার্কেটে ওদের শেয়ার প্রায় 65% ছুঁয়ে ফেলেছে জানুয়ারি 2025-এর হিসাব অনুযায়ী। হ্যাঁ, প্রায় 2/3 বাজার। ওদের প্যাসেঞ্জার লোড ফ্যাক্টর বা পিএলএফও দারুণ থাকে। জানুয়ারিতে ছিল 85.5%, মানে প্লেনের বেশিরভাগ সিট ভর্তি থাকে। তার মানে রুট সিলেকশন আর প্রাইসিং দুটোই খুব এফেক্টিভ। শুধু তাই নয়, ওরা শুধু বড় শহর নয়, টিয়ার 2 আর টিয়ার 3 শহরেও দারুণভাবে নেটওয়ার্ক বাড়িয়েছে। আর এখন তো আন্তর্জাতিক রুটেও বেশ ছড়াচ্ছে, এশিয়া, মিডল ইস্ট, এমনকি ইউরোপেও। সম্প্রতি ওদের সামার 2025 শিডিউলে কিছু বদল দেখলাম। বেঙ্গালুরু মানে BLR আর হায়দ্রাবাদ মানে HYD থেকে কানেক্টিভিটি বাড়াচ্ছে মনে হলো। হ্যাঁ, যেমন বিএলআর থেকে মাদুরাই বা পুনে, আর এইচওয়াইডি থেকে কোয়েম্বাটুর, পুনে, এই রুটগুলোয় ফ্লাইট বাড়িয়েছে। হয়তো এই মার্কেটগুলোই বেশি পোটেনশিয়াল দেখছে ওরা। কিন্তু কিছু রুটে কমিয়েওছে তো, যেমন চেন্নাই থেকে বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ, বা কলকাতা থেকে হায়দ্রাবাদ, ব্যাংকক। হ্যাঁ, কমিয়েছে। এর পেছনেও নিশ্চয়ই ওদের স্ট্র্যাটেজিক কারণ আছে। হয়তো কম ডিমান্ড বা ওই প্লেনগুলো অন্য রুটে ব্যবহার করছে। আর ইন্টারন্যাশনাল ফ্রন্টে মুম্বাই থেকে সেশেলস বা ক্রাবি নতুন নতুন ডেস্টিনেশন যোগ হচ্ছে। হ্যাঁ, প্রায় 40টা আন্তর্জাতিক ডেস্টিনেশন হয়ে গেছে ওদের। পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপানশন ওদের একটা বড় ফোকাস এখন। কিন্তু এই সাফল্যের রাস্তায় তো কাটাও আছে নিশ্চয়ই, যেমন ধরুন ফিউল প্রাইস। অবশ্যই। ফিউল প্রাইস ভলাটিলিটি একটা মস্ত বড় চ্যালেঞ্জ। এটিএফ এর দামের ওপর তো ওদের কন্ট্রোল নেই। জানুয়ারি 2025-এ তো আগের বছরের চেয়ে প্রায় 50% বেশি ছিল দাম, যদিও Q4 FY25 TD-তে কিছুটা কমেছে। ওরা কি ফিউল হেজিং করে রিস্ক কমায় না? করে, মানে আগে থেকে একটা নির্দিষ্ট দামে ফিউচার ডেলিভারির জন্য ফুয়েল কিনে রাখে। কিন্তু এটা সবসময় পুরো রিস্ক কভার করতে পারে না, দামের ওঠানামাটা বড্ড বেশি। আর একটা চিন্তা তো ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স লস, তাই না? ডলারের দাম বাড়লে ওদের খরচ বাড়ে। একদম। প্লেনের লিজের টাকা, পার্টস কেনা, বিদেশে ল্যান্ডিং চার্জ, এগুলো তো ডলারে দিতে হয়। টাকা দুর্বল হলে খরচ লাফিয়ে বাড়ে। Q3 FY25-এ ওদের প্রফিট প্রায় 19% কমার পেছনে এটাও একটা বড় কারণ ছিল। উফ,
তার উপর আছে কম্পিটিশন। এয়ার ইন্ডিয়া গ্রুপ তো এখন অনেক শক্তিশালী। আকাশে এয়ার নতুন প্লেয়ার স্পাইস জেটও আছে। কম্পিটিশন তো থাকবেই, সেটা মার্কেটকে হেলদিও রাখে। আর ওই যে প্র্যাট অ্যান্ড হুইটনি ইঞ্জিনের সমস্যা, যার জন্য কিছু প্লেন বসেছিল, সেটার ইম্প্যাক্ট কেমন ছিল? হ্যাঁ, এয়ারক্রাফট গ্রাউন্ডিং একটা বড় সমস্যা ছিল। বেশ কিছু A320 নিও প্লেন উড়তে পারছিল না। মানে প্লেন আছে কিন্তু পায়ে আসছে না। Q1 FY25 প্রফিটে এর প্রভাব পড়েছিল। তবে ইন্ডিগো বলছে পরিস্থিতি এখন ভালোর দিকে। তাহলে উই লার্ন ইনভেস্টিং এর দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ইন্ডিগোর কাছ থেকে মূল শিক্ষণীয় বিষয় কি? আমার মতে ওদের ডিসিপ্লিন বিজনেস মডেল আর কস্ট কন্ট্রোলের ওপর অসম্ভব ফোকাস। খরচ কম রেখেও বাজারের চাহিদা বুঝে ধাপে ধাপে গ্রো করা আর সেটাকে দারুণভাবে এক্সিকিউট করা, এটাই মূল শিক্ষা। ভবিষ্যতের দিকে তাকালে কি প্ল্যান মনে হচ্ছে? ওই যে সম্প্রতি ৩০টা এয়ারবাস A350-900 ওয়াইড বডি প্লেনের অর্ডার দিল, ওটা তো বেশ বড় খবর। বিরাট খবর। হোয়াইট বডি প্লেন মানেই লং হল আন্তর্জাতিক রুটে ঢোকার প্ল্যান, মানে দূরপাল্লার ফ্লাইট। এটা কিন্তু এয়ার ইন্ডিয়ার মার্কেটে সরাসরি চ্যালেঞ্জ। তার মানে এবার কম্পিটিশন আরও বাড়বে। অবশ্যই FY25 এর জন্য ওরা ASK বা অ্যাভেলেবল সিট কিলোমিটার্স, মানে ওদের ক্যাপাসিটি লো ডাবল ডিজিট বাড়ানোর কথা বলছে। গ্রোথ তো থাকবেই। তাহলে আসল চ্যালেঞ্জটা হবে ওই আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা পাকা পড়া আর এয়ার ইন্ডিয়ার মতো প্লেয়ারদের সঙ্গে পাল্লা দেওয়া। একদম। আর এখানেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসছে। ইন্ডিগো ঘরোয়া মার্কেটে যে অবিশ্বাস্য সাকসেস দেখিয়েছে, সেই একই দাপট কি ওরা আন্তর্জাতিক, বিশেষ করে লং হল রুটে দেখাতে পারবে, যেখানে এয়ার ইন্ডিয়ার মতো প্লেয়াররা অনেক আগে থেকে আছে? সত্যি, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। দেখা যাক ইন্ডিগো এই নতুন আকাশে কতটা সফলভাবে ডানা মেলতে পারে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন।